আমরা সবাই বলি একদিন জীবনটা সুখের হবে, একদিন সব বদলে যাবে, কিন্তু আসল ম্যাজিক কোনো একদিনে হয় না, সেটা হয় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। এই ছোট পদক্ষেপকে আমরা বলি মাইক্রো হ্যাবিটস, টাইনি অ্যাকশনস, যা ধীরে ধীরে একটা গোটা জীবনের দিক পরিবর্তন করে। আর আজ আমরা মাইক্রো হ্যাবিটের সেই ফর্মুলা বুঝব যা সহজ, প্র্যাকটিক্যাল এবং পাওয়ারফুল। তাই মাইক্রো হ্যাবিটের ক্ষমতা বোঝার জন্য স্বাগত জানাই ডক্টর সুভাষ চন্দ্রকে। কেমন আছো তোমরা সবাই? শুনতে পেলাম না? Very good. And I know that today I am faced with the management students. তাই আমি একটু বলা যেতে পারে একটু ভয়েই আছি আমি। You have knowledge and you have information. I am also happy and looking forward that in this process I will also learn from you somewhat. So tell me, what is the subject today? What is the subject your directors have chosen for me? Micro habits. Okay. Micro habit niye tomra ki jante chao bolo amake. From micro habits, I want to learn the small changes which we can do in our everyday life so that it will create a bigger impact for our life. What kind of impact do you expect in your life? Professionally and personally, I want to be successful. Success. Yes, sir. Okay. আমি সুরজ ফ্রম বিবিএ। আমার প্রশ্ন হলো যে মাইক্রো হ্যাবিটকে আমরা জীবনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আর কিভাবে কাজ করব যাতে আমাদের জীবনটা মানে সাকসেসফুল হয়। Very good. Lots of questions. Sir, how can micro habits help us in breaking our bad habits? So myself Ganesh Tiwari, I am from BBA. স্যার আমার প্রশ্ন এটাই যে আজকালকার দিনে স্যার আমরা ইউথরা ফার্স্ট গ্রোথে বিশ্বাস করি, ফার্স্ট সাকসেসে বিশ্বাস করি, আমরা কিন্তু স্লো প্রোগ্রেসে বিশ্বাস করি না। উই জাস্ট ওয়ান্ট যে আমরা 1-2 বছরের মধ্যে কি করে সাকসেসফুল হতে পারি। আমরা কোনো স্লো প্রসেস থেকে বিগার পিকচার দেখতে পাই না। তো আমরা ইউথরা স্যার কিভাবে ওটায় নিজেদেরকে বসাতে পারি যে আমরা স্লো প্রোগ্রেস থেকে কিভাবে বিগার পিকচার দেখতে পাবো? প্রোক্রাস্টিনেশনের সঙ্গে কিভাবে ডিল করব আর কিভাবে আমরা টাইম ম্যানেজ করব যাতে আমরা যে ফলাফলটা পেতে চাই সেটা পেতে পারি। মাইসেলফ চমন উপাধ্যায় অফ MBA। স্যার আমার প্রশ্ন এটাই যে অর্গানাইজেশনস এমপ্লয়ীদের মাইক্রো হ্যাবিট, প্রোডাক্টিভ মাইক্রো হ্যাবিট ডেভেলপ করার জন্য এনকারেজ কিভাবে করা যায় কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট না করে। Let us talk and discuss habits by itself. There are good habits, there are bad habits. Let me define one thing clearly, that the micro habits means smaller habits only become, you can say, larger or regular habits, or they become our nature, they become our prakriti, they become our personality. So habits which are micro, we don't notice them very easily. ঠিক একই রকম ভাবে সেই মাইক্রো হ্যাবিটগুলো আমরা কন্টিনিউয়াসলি করে যেতে থাকি আগেন অ্যান্ড আগেন, সেটাই হয়ে ওঠে আমাদের বলা যেতে পারে পার্সোনালিটি, আর সেটাই রেগুলার হয়ে যায়। দে সে, সাম অফ দ্য বুকস সে দ্যাট টু কনভার্ট আ মাইক্রো হ্যাবিট ইনটু ইয়োর নেচার, it takes anywhere between 2 months to 4 months. মানে 8 সপ্তাহ থেকে 16 সপ্তাহ, এই এতটা সময় লাগে আমাদের নর্মাল বা রেগুলার হ্যাবিট হতে। সবার আগে আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমার কি ব্যাড হ্যাবিটস আছে, কোন কোন মাইক্রো ব্যাড হ্যাবিট আমার আছে। তো তখন আমি জানতে পারলাম যে আমি সকালে সময় মতো তাড়াতাড়ি উঠে পড়তে চাই আর উঠেও পড়ি, কিন্তু একটা ছোট খারাপ অভ্যেস আমি বানিয়ে ফেলেছি, যেটা যে আমি ছোট একটা মেডিটেশন যে করি সকালে 1 ঘন্টা ধরে, সেটা আমি আমার বিছানাতেই করে নিই। বিছানায় 3-4টে বালিশ রেখে দিয়ে এইভাবে একটু বসে পড়ে আমি মেডিটেশনটা করে নিই। আর সেই হ্যাবিটটার কারণে কখনো কখনো সেই মেডিটেশনের সময়টা বেড়েও যায়, আবার কমেও যায়, কখনো কখনো ঘুমও পেয়ে যায়। তাই যখন আমাকে এই সাবজেক্টটা দেওয়া হলো, আমি ওটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি, কিন্তু এখনো সাকসেসফুল হইনি। কিন্তু চেষ্টা আমি অবশ্যই করব, কারণ আমি একজন জেদি মানুষ, আর জেদ করাটাও একটা অভ্যাস।
তাই ওটা আমি করেই ছাড়বো। আপনাদের সবাইকে আর একটা প্রশ্ন করি, এমন কোন একটা হ্যাবিট আপনাদের মনে হয় যেটা বলা যেতে পারে আমাদের ভারতীয় সমাজে প্রায় প্রত্যেক বাড়িতেই আছে, যেটা ইন্ডিভিজুয়ালকে ছাপিয়ে কোনো ব্যক্তি মানুষের পরিবর্তে সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে, আর সেটা খারাপও, সেটা ছোট কিন্তু খুব খারাপও। স্ক্রিন টাইম স্যার, স্ক্রিন টাইম, এক্সট্রা Screen স্ক্রিন টাইম। time. ইয়েস স্যার। রিলস দেখা। Sir, as you said that societal habit, so I feel that interfering in others' matter could be a societal habit. সব থেকে বড় যে প্রবলেম আজকের দিনে আমাদের সমাজে বাসা বানিয়ে ফেলেছে, প্রায় গোটা সমাজেই, একটা পানের দোকানে যাও, কোনো চায়ের দোকানে যাও, নিজের যে কোনো ছোটোখাটো সমস্যা কাউকে বলো, যে কোনো কিছু, সেখানে উপস্থিত সবাই তোমাকে কিছু না কিছু উত্তর দেবে। Our society has become, unfortunately, very judgmental. We judge everything and every time, which is a micro and small habit which has become social habit, and as a result, we see every time there is strain in our relationship. There are unhappiness within ourselves. Please tell your own micro habit which you think is either good or it is not so good, which you want to work upon. হ্যাঁ বলো। স্যার আমার স্ক্রিন টাইমিং প্রচুর স্যার, 4-5 ঘন্টা ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতেই চলে যায়। Too much of screen time, okay. ইজিলি গেট স্যাটিসফ্যাকশন, মানে আমি খুব তাড়াতাড়ি স্যাটিসফাই হয়ে যায় কোন একটা ছোট অ্যাচিভমেন্টকে নিয়ে। নাও আই এম ওভারলি স্যাটিসফাইড, যেটা আমাকে বড় গোল অ্যাচিভ করা থেকে আটকে দেয়। এটা কিভাবে বদলাবো আমি? So not ambitious. Number 1, screen time. Number 2, not being ambitious. কাজ করার আগে আমি এত ওভার থিঙ্কিং করি যে কি বলবো। Overthinking. তো যত রকমের প্রবলেম তোমরা এখানে বললে, reason of the 90% of things is that it starts with a little single step, then we continue to make that mistake, and eventually that turns into a habit. And habit can be macro, micro, big, small, no matter what. ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখব। যেমন একজন এখানে বলল যে টাইম মেনটেন করতে পারছি না, অথবা লেজিনেস কেউ এখানে বলেছে। এই যে লেজি হওয়ার একটা স্মল মাইক্রো হ্যাবিট রয়েছে, এর জন্য 10টা আলাদা প্রবলেম হয়তো ফেস করতে হবে। আমরা প্রত্যেক দিন রাত্রে সময় মতো অ্যালার্ম সেট করে দিই, অনেকেই করে, আবার কেউ কেউ করে না। কারা কারা অ্যালার্ম সেট করে ঘুমাও? অলমোস্ট 90% অফ ইউ, ওকে। আর সকালে যখন অ্যালার্ম বাজে, তো আমাদের মধ্যে অনেকেই কে যেন বলে 5 মিনিট। কতজন এরকম করে থাকে? এই সংখ্যাটা তো দেখছি অনেক বেশি হয়ে গেল। আর সেই যে 5 মিনিট আমাদের পুরো দিনটা নষ্ট করে দেয়, দিনটাই নষ্ট হয়ে যায়, সত্যি কি না? আর এই যে 5 মিনিট দেরি হয়ে গেল, তারপর আরে আমি তো ক্যালকুলেট করেছিলাম যে ক্লাস এতটার সময় শুরু হবে, এতটার সময় আমাকে ট্রাভেল করতে হবে, এতটার সময় আমি আমার স্কুটিটাকে স্ট্যান্ডে দাঁড় করাবো, তারপর সেখান থেকে দৌড়ে আমি ক্লাসে চলে যাব, আবার এদিকে বেরোনোর আগে সকালে মায়ের সাথে ব্রেকফাস্টও করতে হবে। তো এই সমস্ত ক্যালকুলেট করেই অ্যালার্মটা সেট করেছিলেন। আর তারপর যখন এই 5 মিনিট দেরি হয়ে যায়, তো যাই হোক, এই 5 মিনিট তো আমি বের করে নেব, সে যেভাবেই হোক না কেন, নিজের স্কুটি বা গাড়ি ফাস্ট চালিয়ে বা যে কোনোভাবেই হোক। কিন্তু শেষে ঘটে কি? হ্যাঁ না, সেদিন তোমার ঘড়িটা ফাস্ট চলতে শুরু করে। যখন তোমরা নিজের মোবাইলের ঘড়িটার দিকে তাকাও, সেটাও ফাস্ট চলতে থাকে। নিজের স্কুটির পেছনে যে বন্ধুকে বসিয়ে নিয়ে তুমি আসছো, তাকে জিজ্ঞেস করলে সেও বলে যে হ্যাঁ আমার ঘড়ি ফাস্ট চলছে। সব কটা ঘড়ি সেদিন ফাস্ট চলে, যেদিন তোমার 5-7 মিনিট দেরি হয়ে যায়। হ্যাঁ, আর তারপর ভুল করে কোনো উল্টো জুতো পরে ফেলবে, জামা পরতে গিয়ে ভুল করে ফেলবে, শার্টের সঙ্গে প্যান্টের হয়তো ম্যাচিং হবে না। বেচারা মায়ের সেদিন সারাদিন চিন্তায় কাটবে, কারণ তুমি জলখাবার না খেয়েই পালিয়েছো।
বাড়িতে সারা দিন তার চিন্তায় কাটবে। তো এর ফলে অনেক রোগের উৎপত্তি হয়। আমি তোমাদের বলবো যে মাইক্রো হ্যাবিট যেগুলো তোমরা জানো যে সেগুলো খুব খারাপ, ইটস নট গুড ফর মি, ফর মাই সাকসেস, ফর মাই রিলেশনশিপ, ফর মাই ক্যারিয়ার। তাই যেটাই তোমাদের মনে হবে যে সেটাকে লিখে নাও যে দিস ইজ মাই ব্যাড হ্যাবিট, দিস ইজ মাই মাইক্রো হ্যাবিট উইচ আই ওয়ান্ট টু গেট রিড অফ। একদিন করো এটা, অল্প করে করো, যদি পুরোটা না পারো অল্প করো। আর যেমনটা আমি বললাম যে some books I was reading, it was written there that it's only 66 বার যদি তুমি রিপিট করো একটা কাজকে তাহলে সেটা তোমার হ্যাবিট হয়ে যায়। ছোট্ট একটা অভ্যাস, যেমনটা আমার মায়ের কাছে আমি শুনতাম ছোটবেলায়। আর তিনি সেই সব মেয়েদের বলতেন যাদের সামনে বিয়ে হতে চলেছে, উনি বলতেন যে দেখো তোমাদের বিয়ে হতে চলেছে, এই কথাটা মনে রেখো। তো স্বামীর কাছ থেকে ভালোবাসা চাইতো তোমাদের, স্বামীর ভালোবাসার রাস্তাটা কিন্তু ওনার পেট দিয়েই গেছে। তাই খাবার যখন বানাবে খুব ভালোবেসে বানাবে, খাবার ভালো লাগলে ভালোবাসাও পুরো পাবে। খুব ছোট্ট একটা অভ্যাস, কিন্তু রেজাল্টস এটাই হয় যে পুরো জীবন জুড়েই ভালোবাসা প্রেম বজায় থাকে। আর এই কথাটাও খুবই সায়েন্টিফিক বলা যায়। ইটস নট অনলি এরকমটা নয় যে আমি মোটিভেট করছি বলেই তোমাদের এটা মেনে নিতে হবে। দিস ইজ আ সায়েন্টিফিক থিং। নিউরোলজির বই যদি খুলে দেখা যায় তাহলেই তোমরা বুঝতে পারবে যে রিপিটিং সামথিং টাইম অ্যান্ড অ্যাগেন, your brain cells start working and they get activated towards that. So that is also, it's a very scientifically proven. আর আমার মতে তো এটা gives solution to most of the questions, this single thing of you trying to take only one first step towards removing those bad things. আর বাকিটা এমনি হয়ে যায়। আর কোনো প্রশ্ন তোমরা কি করতে চাও? স্যার মোস্টলি আজকালকার দিনে মানুষেরা নিউ হ্যাবিটসকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারে না, তো মাইক্রো হ্যাবিটস ওই নতুন হ্যাবিটসগুলোকে অ্যাটেন্ড করতে কিভাবে হেল্প করতে পারে? যেমন এই ধরুন আমি জিম করি, আর আমি ওই 15-20 দিন মতো গেলাম, তারপর আমি ড্রপ করে দিলাম। তো ওটা তো তোমার সেই প্রশ্নটা যেটা শুরুতে তুমি বলেছিলে, বসো, সেটাই যে আসলে আমরা সবসময়তেই খুব কুইকার রেজাল্ট চাই, ইনস্ট্যান্ট রেজাল্টস। এরকম কোনো কুইক রেজাল্ট হয় না। যদি তোমার মা সকালে ভালো দই তোমাকে সকালে খাওয়ায়, তো সেটা করার জন্য পেশেন্সের দরকার। উনি হয়তো সেটা রাত্রে দুধটাকে পেতেছেন, তারপরে 6 ঘন্টা বা 8 ঘন্টা সময় লেগেছে, তবে গিয়ে দই হয়েছে। যদি তুমি ভাবো যে এক্ষুনি এটা করার সাথে সাথে এটা হয়ে যাবে, তাহলে সেটা হবে না। তাই তোমাকে নিজের ভেতরে পেশেন্স ডেভেলপ করতে হবে। যখন তুমি কোনো কাজ শুরু করতে যাবে, এই হ্যাবিটটা ডেভেলপ করতে হবে। তো এটা আমাকে দেখতে হবে যে এটা অ্যাচিভ করতে আমার ঠিক কতটা সময় লাগবে, তাই না? টাইম লাইন কতটা লাগবে? তোমরা সবাই এখানে MBA করছো, তোমরা কোনো বিজনেস মডেলও নিশ্চয়ই বানাও। এটা তো নিশ্চয়ই শেখানো হয়, তাই না, যে কোনো বিজনেস মডেল বানাতে হলে কিভাবে বানাবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। সেই বিজনেস মডেলে তোমাদের কি কি চাই, ইনগ্রেডিয়েন্টস, র মেটেরিয়াল কি কি চাই, ক্যাপিটাল কতটা লাগবে, কতজন মানুষ লাগবে, আর সেটা কিভাবে হবে, কতটা সময় লাগবে। প্রথমে তোমাদের লস হবে, প্রথম 12 মাসে লস হবে, তারপর 24 মান্থে গিয়ে ব্রেক ইভেন হবে। এর পরবর্তী 12 মাসে তোমরা হয়তো প্রফিট করা শুরু করবে। তো ঠিক এইভাবেই তোমাদের কাছে যে কোনো সমস্যায় তোমাদের সামনে এসে উপস্থিত হোক না কেন, আর তোমাদের এটা অভ্যাস যে তোমাদের তাড়াতাড়ি তোমরা রেজাল্ট চেয়ে ফেলো, কিন্তু তোমাদের যদি আগেই তোমরা ভেবে ফেলো, আগে ভেবে নেওয়ার একটা অভ্যাস তৈরি করে নাও, মনে মনে এটা ঠিক করে নাও যে আমি যদি সকালবেলায় ম্যারাথনের জন্য দৌড়তে শুরু করি, যদি আমি
ঘড়ি দেখে 25 মিনিট দৌড়াই তাহলে আমি 5 কিলোমিটার দৌড়াবো, তো তখন তোমাদের মনে কোনো অস্থিরতা আসবে না যে তোমরা 5 কিলোমিটারের বদলে 4 কিলোমিটার দৌড়েছো। ধীরে ধীরে তোমাদের এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে যে তোমরা নিজেরা আগে থেকে ইন অ্যাডভান্স তোমাদের প্ল্যান তৈরি করার অভ্যেস হয়ে যাবে। My question is about the entrepreneurship. If we want to sustain in the market for the long time as an entrepreneur, so which is the basic habit we have to fulfill in our life? ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট বিজনেস ফার্স্ট। Yes, যতক্ষণ না তুমি সেই বিজনেসটাকে বুঝবে, তুমি ডিসাইড করতে পারবে না যে কতটা কুইকলি বা কতটা লেট হবে তোমার সাকসেস পেতে। okay, sir, got it. Sir, the question is, being delusional is okay or not? I mean, এটা আমাকে অনেক কনফিউজড করে মাঝে সাঝে যে আমাদের কি ভ্রমের মধ্যে থাকা উচিত কি থাকা উচিত না। সো হোয়াট ওয়াজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম, স্যার? কোনো ভ্রমে তো থাকা উচিত নয়, লজিক এটাই যে কোনো ভ্রমে থাকা উচিত নয়। স্যার, বাট আমি এটা কোথাও শুনেছিলাম যে ভ্রম থেকেই আমরা কিছু ডিসিশন নিয়ে থাকি, লাইক আমাদের মাথার মধ্যে যদি কোনো জিনিস আসছে তো আমরা অ্যাকশন করে থাকি। সো সামটাইম ইজ ডিলিউশন বিং ওকে অর নট, এটা না, আমাকে তাহলে অনেক তুমি কনফিউজড করে। না, সেটাকে ভ্রম বলা যাবে না, সেটাকে রিস্ক নেওয়া বলে। সামটাইমস উইদাউট নোয়িং দ্য রিজাল্টস ইউ রিমেন ইন দ্য ডিলিউশন অফ দ্য রেজাল্ট। মানে তুমি একদম ঠিক করে জানো না যে এটা ঠিক হবে না ঠিক হবে না, সেই ভ্রমেই তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে নাও, মানে ইউ আর টেকিং এ রিস্ক টু গেট ইনটু দ্যাট। কারণ কোনো ভ্রমের মধ্যে কিছু এনজয় করা খুব ভুল কাজ। ওই পাঞ্জাবিতে একটা কথা প্রচলিত আছে, না হিসাব করো তে না টোটা পাবে। হ্যাঁ, সেটা ভ্রম। স্যার, যখনই আমরা কোনো নতুন হ্যাবিট আমাদের জীবনে ডেভেলপ করতে শুরু করি, তখন এমন কি কমন মিস্টেকস আছে যেটা আমাদের করা উচিত নয় কোনো নতুন হ্যাবিটকে মানে ডেভেলপ করার সময়? না, কোনো হ্যাবিট ডেভেলপ করার জন্য আমাদের কি চাই? অভ্যাস, প্র্যাকটিস। 2 থেকে 4 মাস তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ইউ নিড টু রিমাইন্ড ইয়োর সেলফ দ্যাট আই হ্যাভ টু develop this habit in a proper way, and why? Because of this reason this will happen. তাই সেই প্র্যাকটিসটা চালিয়ে গেলে তবে হবে। একজন কবি লিখেছেন, করত করত অভ্যাস কে জড়মতি হোত সুজান। অভ্যাস করতে করতে একজন বুদ্ধিহীন মানুষও তিনিও সুজান মানে খুব চালাক হয়ে উঠতে পারেন, বুদ্ধিমান হয়ে উঠতে পারেন। রসরি আওয়াজ যাতে শিল্পর পড়ত নিশান, মানে অভ্যাস করতে করতে একটা সাধারণ দড়িও পাথরের ওপরে দাগ ফেলে দেয়, সেটা কেটে দেয়। অভ্যাস, প্র্যাকটিস, কনসিস্টেন্সি of what you want to achieve in life, you need to work towards that consistently. And for that, you need patience. For patience, you need to reduce your screen time. You need to remove some of the other B's in your life. But nothing is impossible. Mone rekho eta. And have confidence and faith in yourself যে কোনো কিছু ইম্পসিবল নয়। আমার নাম পলক রস্তোগি আর আমি একজন MBA স্টুডেন্ট। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে, এটাই যে আপনি পার্সোনালি টেকনোলজি ইউজকে রিফ্লেকশন টাইম বা মাইন্ডফুলনেসের সাথে কিভাবে ব্যালেন্স করেন? ফার্স্ট অফ অল তোমাকে এটা বুঝতে হবে যে টেকনোলজি আমি ইউজ করছি নাকি টেকনোলজি আমাকে ইউজ করছে, এটা নিয়ে ক্লিয়ার থাকতে হবে। আর ইফ ইউ কিপ ইউর রিফ্লেকশন টাইম and your balance of mind, the technology will never confuse you. You will always be on top of it and you will be making proper use of it. Sir, my name is Anshika and I'm a BBA student. Sir, আমার কোশ্চেন এইটা আছে আপনার কাছে যে স্যার আমরা প্ল্যানিং তো করিনি কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারি না। কিছু সময়ের জন্য আমরা মোটিভেট তো থাকি যে আমাদেরকে এই কাজটা করতে হবে, কিন্তু কাল করব আজ করব এইভাবে কাজটা এড়িয়ে যাই আর শেষ পর্যন্ত কাজটা করতে পারি না। তো আমরা এমন কি করব যেটা প্ল্যানিং করছি সেই কাজটা যেন আমরা প্রপারলি করতে পারি?
শুধুমাত্র নিজেকে প্রশ্ন করে ডু আই রিয়েলি ওয়ান্ট টু বি সাকসেসফুল, সবসময় তুমি উত্তরে এটাই পাবে যে ইয়েস, তারপর নিজেই নিজেকে বলো যে দেখো ভাই, আমাকে সাকসেসফুল হতে গেলে এটা কিন্তু করতেই হবে, আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখতে পারবো না। রিমাইন্ড ইয়োরসেলফ টাইম অ্যান্ড অ্যাগেন and don't lose faith in yourself and your capabilities. অনেক সময় আমি দেখেছি বিজনেসম্যান অনেককেই আমি দেখেছি, আই হোপ দিস ইজ নট হ্যাপেনিং উইথ ইউ, ইমেল আসতেই থাকে আমাদের কম্পিউটারে। ধরা যাক দিনে 20টা ইমেল আসে। 80% অফ দ্য পিপল হোয়াট দে ডু, ওরা মেল বক্স খুলে যেগুলো কম জরুরি বা সেভাবে কাজের নয় সেই ইমেলগুলো আগে পড়ে, যে ইমেলগুলো আসলে দরকারি বা জরুরি সেইগুলোকে সাধারণত সবার শেষে পড়ে। এটা একটা অভ্যাস, একটা মাইক্রো অভ্যাস, এটাকে বদলাতে হবে। ব্যাপারটা এরকম মোটেই নয় যে ওরা ভরসা করে না তাই ওই ইমেলগুলো সবার শেষে পড়ে। এটা একটা মাইক্রো হ্যাবিট হয়ে গেছে। এটা আমাদেরকে রিমাইন্ড করাতে হবে যে কাজ কঠিন হোক, যেমনটা আগে আপনি লিডারশিপের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, সেটারও আরেকটা ব্যাপার আছে যে লিডার সবসময় তার সাবঅর্ডিনেটকে জিজ্ঞেস করে আমাকে সবার আগে খারাপ খবরগুলো দাও, খারাপ বিষয়গুলো আগে বলো, ভালো কথাগুলো সেগুলো পরে তুমি বলে দিও, দ্যাট ক্যান ওয়েট। তো সেই কারণেই কাল করে সো আজ কর, আজ করে তো আব, আমাদের পূর্বপুরুষেরা এটা বলে গেছেন। একটা অনেক বড় ব্যাপার যেটা আজকের যুব সম্প্রদায় তোমরা ভুলে যাও, যা আমাদের ভারতীয় সংস্কারের মধ্যে, আমাদের কালচারে সব রকমের উত্তর দেওয়া আছে। তা সে ছোট কোনো গল্পের মাধ্যমেই হোক অথবা সেটা বাড়ির বড়দের থেকে আমরা শুনে থাকি, আজও সেগুলো শুনি। যদি ভালো করে খোঁজা যায় তবে সব সমস্যার উত্তরই রয়েছে। কিন্তু সমস্যা এটা হয়ে গেছে যে এই ডিজিটাল যুগে আমরা নিজেদের কালচারকে ভুলে যাচ্ছি, তাই সব কিছুতেই আমরা নিজেদের সমস্যার উত্তরও খুঁজে পাচ্ছি না, কনফিউজ হয়ে যাই। এখন যদি আজকের কাজটা তোমার কালকে করার অভ্যেস তৈরি হয়ে গেছে, তো কালকে তো আরও একটা কাজ তার সাথে জুড়ে যাবে। কালকেও যদি একই কাজ করো, পরশুদিন 3 নম্বর কাজ জুড়ে যাবে। এইভাবে কাজের সংখ্যা বাড়তে থাকবে, তখন কাজ করার ইচ্ছেই থাকবে না, আরও বেশি কনফিউশন হবে। আমি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এক অফিসারকে দেখেছিলাম যখন আমি ওদের সঙ্গে ব্যবসা করতাম অনেক দিন আগে। তো এই অফিসার সাহেব এমন ছিলেন যে তুমি ওনাকে যাই দিয়ে দাও, কোনো কাগজ দিয়ে দাও, চিঠি দিয়ে দাও, সেটা নিয়ে সোজা নিজের ড্রয়ারে রেখে দিতেন, আর অন্য কোথাও নয়। অ্যান্ড আই হ্যাভ সিন উইথ মাই ওন আইজ যে উনি 15 দিন পরে একবার আসবেন শুধু ছুটির দিনে, আর সেই কাগজগুলো বের করে ছিঁড়ে ফেলে দেবেন। ওনার অফিসার ওনাকে বকতেন, বলতেন তুমি এর উত্তর দাওনি, ওই কাজটা করনি। স্যার আমি কোনো চিঠি পাইনি, আমি তো জানি না, বা অন্য যা ইচ্ছে তাই বলে দিতেন। তো হয়, এরকমটাও হয় আমাদের লাইফে। রিমাইন্ড ইয়োরসেলফ দ্যাট কালকের জন্য ফেলে রাখলে সমস্যা বাড়বে, সেটা কমবে না, কোনো অর্থেই না। স্যার ধরুন আমি একটা জিমে যাচ্ছি, আমি 1 মাস ধরে অনেক পরিশ্রম করেছি, আই টুক অল দোজ পেন্স, তারপরেও আমি কোনো ফলাফল পাচ্ছি না। আর আমি জানি যে আমার কাছে একটা অপশন আছে যে আমি কোনো ওষুধ নিই বা 1 মাস রানিং করে কোনো সাপ্লিমেন্ট নিয়ে নিই, মানে রেজাল্ট পাওয়ার জন্য। তো ডিপ ডাউন আমি জানি যে জিম আমার জন্য বেটার, মানে আমি যদি জিমে গিয়ে আরও পরিশ্রম করি তাহলে সেই ফলাফল আমি পাবো। কিন্তু সেই পার্টিকুলার টাইমে নিজের সিদ্ধান্তে বজায় থাকা কিভাবে সম্ভব হবে স্যার, আমি এটাই জানতে চাই। একবার যদি তুমি ডিসিশন নিয়ে নাও, সেটা নিয়ে রিগ্রেট করো না। যে ডিসিশন তুমি নিয়েছো সেটা ঠিক নিয়েছো, সেটা তোমাকে নিজেকে বোঝাতে হবে। যদি তুমি রিগ্রেট করা শুরু করো আর এটা ভাবো যে আরে ভাই জিমে যাওয়ার দরকার ছিল, তাহলেই ঠিক হতো, এটা তো কোনো ঠিক সলিউশন হলো না, আমি ঠিক কাজ করিনি, তাহলে তোমার সমস্যা আরো বেড়ে যাবে। স্যার সমস্যা হলো যে সে 1 মাস ধরে জিমে যাচ্ছে। হ্যাঁ, আপনি জিমে যাচ্ছেন স্যার, কিন্তু আপনার বডি ডেভেলপ হচ্ছে না। আপনি 1 মাস ধরে বডি পেন, চেস্ট পেন সব সহ্য করছেন, তাও ফল পাচ্ছেন না। তো স্যার ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য তুমি যদি কিছু করে ফেলো, তাতে কি কোনো সঠিক সমাধান হয়? সমাধান হয় স্যার, কিন্তু তার সাইড এফেক্টস রয়েছে, শরীরের তাহলে? ক্ষতি করে। তুমি যখন সবই জানো, দেন হোয়াই ইজ দিস ইয়োর কোয়েশ্চেন?
থ্যাংক ইউ স্যার। বেসিক ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, লাইক মজার কথা বাদ দিয়ে বলি। বেসিক ব্যাপারটা তোমরা বুঝে নাও যে হয় আমাদের সেটা ব্রেনই হোক অথবা আমাদের বডির যে কোনো পার্ট, সেটাকে আমরা রেগুলার যত বেশি ব্যবহার করব সেটা সব সময়ই শার্প থাকবে, সুস্থ থাকবে। এসব আমরা জানি, আমাদের কালচারে এসব বলা আছে। সূর্য ওঠার আগেই উঠে পড়তে হবে, যোগ ব্যায়াম এক্সারসাইজ এগুলো করতে হবে, এই সবই তো আমাদের বলা হয়েছে। কিন্তু যদি তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য, যেমনটা আমি এর আগে দেখেছি, মানে এই এখন কিছুদিন আগে আমি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম আমেরিকাতে। সেখানে ওই ওয়ার্কশপটা ছিল মোট 5 দিনের, হাউ টু লিভ লঙ্গার। আর সেখানে মোটামুটি 60-70টা কোম্পানি এসে নিজেদের প্রেজেন্টেশন দিয়েছিল। অনেক অনেক রিসার্চ ওয়ার্ক এখন চলছে বয়স ধরে রাখার জন্য। কিছু ভালো ব্যাপার আছে, খারাপও আছে, সব কিছুই আছে। তো ওনারা বললেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি এমনি একটা প্রশ্ন করলাম, বললাম যে আপনারা এত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছেন, এত টাকা খরচ করছেন, আমি খুব হ্যাপি অ্যান্ড আই এম সিইং দে আর গুড, সিমিংলি গুড, কিন্তু আপনাদের আমেরিকান সোসাইটি এত অসুস্থ কেন? দে কুডন্ট আনসার। আমি ওদের জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এত অসুস্থ থাকেন কেন? আপনারা অসুস্থ থাকেন বলেই তো ইকোনমির 21% টাকা খরচ করতে হয়, অ্যান্ড মাই এক্সপেন্ডিচার অন দি হেলথ কেয়ার ইজ অনলি 3%. তো আই সেড আওয়ার কালচার, Indian culture tells us if somebody is not taking any pills or medicine is the healthy person. আমাদের তো শেখানো হয়েছে যে ওষুধ না খেতে হলে তুমি সুখে থাকবে, আর আপনারা বলছেন যত বেশি ওষুধ খাবে তত ভালো। দিস ইজ দ্য ডিফারেন্স। এমন কোন গুড হ্যাবিটস আর ব্যাড হ্যাবিটস আছে যা আপনি আপনার লাইফে এক্সপিরিয়েন্স করেছেন আর আপনি প্রত্যেক ইউথকে তা সাজেস্ট করতে চাইবেন? আই উইল সাজেস্ট যে হ্যাবিটগুলোর ব্যাপারে যখন আমি স্টাডি করছিলাম তখন জেমস ক্লিয়ার বলে একজন লেখক আছেন, উনি হ্যাবিটসের বিষয়ে বই লিখেছেন। তোমরা জানো অ্যাটমিক হ্যাবিটস? কারা এই বইটা পড়েছে? ভেরি গুড। উনি সেখানে জিস্ট করে বললে উনি কি বলতে চেয়েছেন, হোয়াট ইজ দ্য জিস্ট অফ দ্য বুক? Gist of the book is that যে কোনো কাজকেই পারফেকশন দিয়ে করাটা ইজ নট ইম্পর্ট্যান্ট, কনসিস্টেন্টলি করাটা ইম্পর্ট্যান্ট। তো তোমার জন্য জবাব এটাই যে কনসিস্টেন্সি, রেগুলারিটি ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন বিং পারফেকশনিস্ট। তা না হলে আজকের ইয়াংস্টাররা আমাদের সময়ের সাথে যদি তুলনা করা যায়, তোমরা কিন্তু অনেক বেশি পারফেকশনিস্ট। পারফেকশন নিয়ে কাজ করো, খুব ভালো কাজ করো, কিন্তু পারফেকশনিস্ট হওয়ার থেকেও বেশি রেগুলারিটি, কনসিস্টেন্সি থাকাটা বেশি জরুরি। হ্যাঁ স্যার, আপনি যেভাবে বললেন যে রেগুলার আর কনসিস্টেন্সি ভাবে কাজ করা ইনাফ নাকি জরুরি, হ্যাঁ তো স্যার দেয়ার আর মেনি ইন্টারনাল or external factors which do intervene the consistency at the work. ইয়েস And as a young mind be divert mind because something old process at the to us, then you need to be this way, and then we discontinue at the work, and we do follow with other method. We follow the V method, which we were not initially doing. So like তোমাকে কোনো how এক্সপার্ট মতামত দিয়েছে? no, we often take that advice of fellow people, and out of their advice, we try to cultivate some confusion. So, how not to get diverted and how to maintain that consistency of whatever we are doing. যে কোনো কথাকে মেনে নেওয়ার আগে তোমরা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করো। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা
তারা প্রথমে এক্সপেরিমেন্ট করে বিলিভ করার আগে। সেম ওয়ে ইন বিজনেস ম্যানেজমেন্ট অলসো, ইউ মাস্ট ফার্স্ট have your clarity that what has been used or what has been done, আর যে কাজটা করবে তাতে তোমার বিশ্বাস থাকতে হবে। তোমার কনফিউশন তখনই আসবে যখন তুমি কনফিডেন্ট থাকো না, তোমার মন যখন দোলাচলে থাকে। দেন অনলি ইউ উইল গো ফ্রম A to B or B to C। তো সবার আগে তোমাকে এটা শিওর হতে হবে যে তুমি যে পথটাকে নির্বাচন করছো সেটা সঠিক পথ। আর সেটা যদি হয় তাহলে তো আর কোনো কারণই থাকে না যে কেউ কিছু বললেই তুমি বিশ্বাস করবে। আর যে কেউ যা কিছু বলুক না কেন, আজকের দিনে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই গুগল সার্চ করে দেখেনি বা কোনো একটা অ্যাপ খুলে দেখেনি। আর এইভাবে আমরা অনেক কিছুই দেখি, আর সেখান থেকে যা বুঝতে পাই তখন মনে হয় আরে আমি তো অন্যভাবে করছিলাম এই কাজটা, এখানে তো অন্যভাবে বলা আছে। আমাদের মন এতটাই কন্ডিশনড হয়ে যাচ্ছে আজকের এই ডিজিটাল যুগের মধ্যে যে ওখানে যেই কিছু লেখা দেখতে পাই আমরা কনফিউজ হয়ে যাই, নিজের পথটাকে ভুলে যাই। আমরা নিজের পথ হারিয়ে ফেলা কোনো পথিক সে নিজেই জানে না সে কোথায় যাবে, কারণ সে রাস্তা হারিয়ে ফেলেছে। তোমাদের সাথেও সেরকমই ঘটছে। হ্যাঁ বলো। So you started your journey at the age of 17 and still today you are working on. We salute you for your incredible energy. What is the source of your energy, sir? তোমরা নিজেরাই আমার এনার্জির সোর্স। That's a big thing, but what is your personal opinion? ইটস আ ফ্যাক্ট, ইটস আ ফ্যাক্ট। Thank you, sir. Thank you. হ্যাঁ, So how we have to control our emotion to be a good entrepreneur? only with your self-confidence and your conviction about the thing. Thank you, sir. আমার এই বিশ্বাস ছিল যে না, আমার সফল হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার যা কিছু পুঁজি ছিল সব আমি ব্যবসায় ঢেলে দিয়েছিলাম। So what আমার কাছে যখন চয়েসই নেই সাকসেসফুল হওয়া ছাড়া, আমি যদি সাকসেসফুল না হই আমি ব্যাংকরাপ্ট হয়ে যাব। So in the real life, Sometimes we fear also Yes, sir. works in your favor. Definitely, sir. So in the real life, we should not be with the B plan. Like we No, have no, to I'm focus. not saying that don't go with the B plan. Be with your own mind, with open eyes, with thought process. যদি এটা কাজ না করে, but prepare that B plan in advance. তুমি যদি নিজের রিঅ্যাকশন করো, এই কাজটা হলো না, আচ্ছা গুগল দেখে আমি আরেকটা রাস্তা নিয়ে নিই, তাহলে ফেল হয়ে যাবে। আগে থেকেই প্ল্যান করে নাও। ফর এভরিথিং ইউ শুড প্ল্যান A and B। এটা যদি কাজ করে এটা একটা ভালো উপায়, আমি এই পথেই চলবো। আর যদি দেখি এটা কাজ করছে না, তাহলে আমার প্ল্যান এইটা হবে। কিন্তু আগে থেকেই প্ল্যান করতে হবে। Plan A and Plan B should be linked with each other, like in the তোমাকে initial আগে time. থেকে Yeah. প্রস্তুতি নিতে হবে। Okay, sir. Thank you so Yeah. much, sir. ইয়েস, ওয়ান মোর কোয়েশ্চেন। স্যার আমি রনক। ইয়েস রৌনক, বলো। থ্যাংক ইউ স্যার। স্যার মোটামুটি আমাদের ভালোভাবেই বোঝানো হয়েছে যে জীবনে সাকসেসফুল হতে গেলে কি কি হ্যাবিট আমাদের ইমবাইব করা উচিত, যেমন কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, স্টাবার্ননেস, অবসেশন টুয়ার্ডস গোল। আমি আপনার থেকে একটা অ্যাডভাইস চাই স্যার, যেহেতু আপনি লক্ষ লক্ষ মানুষের একজন ইন্সপিরেশন। তো আমার মনে হয় যে আপনার জীবনের শুরুর দিকেও যখন আপনি এই বিজনেসটা ডেভেলপ করছিলেন তখন আপনার একজন মেন্টর ছিলেন এই ভেঞ্চারটা ক্রিয়েট করার জন্য, এই $1 বিলিয়ন ভেঞ্চারটা ক্রিয়েট করার সময়। জীবনে একজন মেন্টর থাকা আমার মনে হয় যে খুবই প্রয়োজনীয়, খুবই আবশ্যক, কারণ তিনি আমাদের সঠিক পথ দেখাতে পারেন। আপনার কি সত্যি মনে হয় একজন মেন্টর থাকা দরকার? যদি হ্যাঁ হয়, আমরা এই বয়সে দাঁড়িয়ে কিভাবে আমাদের মেন্টরকে বেছে নেব যে এই মানুষটাই সঠিক মানুষ, যে আমাকে সঠিক দিক দেখাতে পারবে, উপযুক্ত পরামর্শ দিতে পারবে, যাতে আমরা জীবনে সাকসেসফুল হতে পারি? আর কতটা ইম্পর্টেন্ট জীবনে একজন এরকম মেন্টর থাকা? Good question. Thank you. First of all, I had mentor, rather two mentors. One was my grandfather, another was my spiritual leader, spiritual teacher, and I have written about them in my book. Now, second part of your question,
তোমার মেন্টর থাকা উচিত, কারণ তারা সাহায্য করেন। কি করে তুমি মেন্টর পাবে? এর উত্তর খুব সহজ। হ্যাভ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। তোমার অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যারা তোমায় হেল্প করেছে, যারা আমাকে গতকাল হেল্প করেছে, আজ সকালে হেল্প করেছে। এমনকি খুব ছোট কোনো হেল্প যদি পেয়ে থাকো, তা সে কোনো ট্রাফিক পুলিশ যিনি সকালে রাস্তায় দাঁড়িয়েছিলেন যখন তুমি আসছিলে, যিনি হয়তো তোমাকে সাহায্য করেছেন এখানে সেফলি আসার জন্য, এদের সবার প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। তোমার প্রফেসররা, সেই কৃতজ্ঞতা বোধের মধ্যেই তুমি তোমার মেন্টরকে খুঁজে পাবে। অ্যান্ড সেটার জন্য তোমাকে হয়তো তাকে গুরু বানানোর জন্য তার কথা মানতে হবে, তাকে এমনকি তার রাগ সহ্য করতে হবে, তার কথাটাকেও বুঝতে হবে। হ্যাঁ, ওকে। সো আজকের এই আলোচনা আমরা এখানেই সমাপ্ত করি, কিন্তু আমি এটাই বলবো যে তোমরা নিজেরা